কি সিলেবল? আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি অবস্থা বলো? কি বলতে চাচ্ছিলা? স্যার মাত্রা, যে অক্ষর বৃত্তে যে কয় মাত্রা থাকে, 6 মাত্রা না কয় মাত্রা, এরকম ও এটাকে আচ্ছা আচ্ছা, সিলেবল টাইপের। সিলেবল, হ্যাঁ, অক্ষর। আচ্ছা, ধরো আজকে অক্ষর। আমরা মূলত চলে যাচ্ছি মডার্ন পিরিয়ড। তাহলে ওল্ড, মিডল, রেনেসা, তারপরে কি নিউ ক্লাসিক, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন পিরিয়ড, মডার্ন, পোস্ট মডার্ন। এখন একটু আমার রিকল করো তো, কত সাল থেকে কত সাল পর্যন্ত ওল্ড? 450 থেকে 1066। এরপরে মিডল, 1066 থেকে 1500। 1500। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এইজ অফ চসার, নাকি? কত সাল থেকে জি কত স্যার। সাল পর্যন্ত? 1340 থেকে 1340 সাল থেকে 1400, মানে ফাদার অফ ইংলিশ মডার্ন পোয়েট্রি আমরা তাকে বলি। তারপরে রেনেসা পিরিয়ড। রেনেসাঁ কত সাল থেকে কত সাল? 1500 থেকে 1660। 1530 থেকে 1500 থেকে 1660 রেনেসা। 1500 থেকে 1660, হ্যাঁ। হ্যাঁ, পরে রেনেসাঁ, হ্যাঁ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? রানী এলিজাবেথের সময় 1558 থেকে 1603। 1557 সাল থেকে 1603, তাই না? তারপরে তারপর জ্যাকোবিয়ান পিরিয়ড 1603 জ্যাকোবিয়ান 3 থেকে থেকে 25, 25 থেকে 49, আর 49 থেকে 13 বছর, 60। কোনো কি ছিল না বলো, রাজা ছিলেন না, তাই না? জি স্যার। তারপরে তারপর হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। তিনটা অংশ, তাই না? 1660 থেকে 1798 সাল পর্যন্ত। তো তিনটার মধ্যে কি কি ছিল এর মধ্যে? রেস্টোরেশন মনে আছে কিনা? রেস্টোরেশন, জি স্যার। এলিজাবেথান, জ্যাকোবিয়ান। ওকে, আগামী আল্লাহ বাচ্চা রাখলে আগামী মঙ্গলবারে তোমাদেরকে কিন্তু আমি রেকর্ডিংটা দিয়ে দেবো ক্লাস। আল্লাহ, আমার কিন্তু এর আগে ইকফা অথবা শিশির অথবা যে আমার সাথে যারা ইতি, যারা যারা আমার সাথে মানে যোগাযোগে আছো, মনে করাই দিও, হ্যাঁ। আমি কিন্তু রেডি করে রাখবো। কি দেবো আগামী ক্লাসের শুরুতে? রেকর্ডিং। রেকর্ডিংটা, হ্যাঁ। ওকে, নাকি? জি স্যার। হুম উম, ইকফা ক্লাস, ওই গ্রামারের ক্লাসে নোটিশটা দিছো? না স্যার, এই ক্লাসটা দিয়ে পরে দিয়ে দেব। দিয়ে এভরিওয়ান লিখে দিও, এভরিওয়ান, হ্যাঁ। ওই যে স্টেপ কত, ওই ওই দুইটা স্টেপ আর লিখে দিবে আগামী মঙ্গলবারে লিটারেচারের ক্লাস মিস করলে অনেক কিছু মিস করবেন, তাই না? স্যার লিটারেচারের নোটিশটা কি লিটারেচার গ্রুপে দিয়ে দিব? লিটারেচারটা দিবা যে আগামী মঙ্গলবারের ক্লাস যেন মিস না করে কোনো মতেই, হ্যাঁ। যারা ক্লাসে থাকবে তারাই কিন্তু পাবে, সেটাই আর কি। ওই যে আমি বলে রাখছিলাম যে রেকর্ডিং। মিস করলে তা আবার পাবে না। হ্যাঁ, তাও আর পাবে না। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি, কোথায় ছিলাম তোমার? তাহলে মডার্নের সরি, নিউ ক্লাসিক্যাল তিনটা অংশ, এর মধ্যে রেস্টোরেশন। এখানে জন মিল্টনের অনেক গল্প শুনছো, তাই না? জন ড্রাইডেন, আসলে মানে স্যার আশা করি আমরা কিভাবে রাখবো? পিডিএফটা কিভাবে রাখবো? ইমেইলে সেভ করে রেখে দিবা। এমন ভাবে রাখবা যেন সারা জীবনে না হারায়, হ্যাঁ। হারাইলে আর খুঁজে পাবে না। গুগল ড্রাইভ বা যে কোনো জায়গায় লিঙ্ক গুলা সেভ করে রেখে দিলে হবে, হ্যাঁ। লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবে। স্যার কিসের ভিডিও, সরি কিসের এই রেকর্ডিং? সবগুলা 19টা রেকর্ডিং আর কি, 19টা ক্লাসের, এর আগের তোমাদের আগের ব্যাচ বা কোন একটা ব্যাচের রেকর্ডিং, হ্যাঁ। স্যার এই স্যার গ্রুপ আপনার থেকে কি সব ভিডিও ডিলিট করে দিবে? এটা তো ধরো ধারাবাহিক ভাবে নাই বা এভাবে না থাকবে এখানে, কিন্তু এটার মধ্যে কি আছে বলো? কারণ বা আমার ধরো মেয়ের অনেকদিন জন্য পরে, অনেক ক্লাস করা হয়নি তো আমার, আমি হ্যাঁ এখন হ্যাঁ, আবার ওইটার করতেছি। মধ্যে কি আছে? এটার মধ্যে তো পিছনে গেলে গেলে হাতায় হাতায় পাবে, কিন্তু এটার মধ্যে কি নাম দিয়ে এটাই ক্লাস, এটাই ক্লাস 1 2, এলিজাবেথ 1 2 3 এরকম, বুঝছো না? ঠিক আছে মানে জি স্যার। একসাথে স্যার। একটা পিডিএফ, সরি, একটা ইয়ে করা আর কি, লিঙ্ক গুলা কপি করা, হ্যাঁ। তাহলে নিউ ক্লাসিক্যালের তিনটা অংশ, এর মধ্যে এইজ অফ সেন্সিবিলিটি নিয়ে আমরা পড়ছি শেষে। এইজ অফ সেন্সিবিলিটি ডক্টর স্যামুয়েল জনসনের যুগ, রুশু ভলতেয়ার। ওকে, তারপরে রোমান্টিক নিয়ে বেশ ভালোই পড়া হয়েছে, রোমান্টিক যুগের যে কবি আর সাহিত্যিক গুলো অগাস্টাইন আছেন। পিরিয়ডটা কিরকম ইম্পর্টেন্ট এই জায়গায়?
অগাস্টান পিরিয়ড, হ্যাঁ অগাস্টান পিরিয়ড হলো তুমি মক হিরোইক পয়েট যে মক হিরোইক পয়েট নাম কি? আলেকজান্ডার পোপ, জোনাথন সুইফট, এরপরে কি বলো? তো ওভারঅল আমি বলি তোমারে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড আলাদাভাবে যে ভাগ করে আসে কে কোন যুগের কবি এমনটা না, এরিয়ারা সবাই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কবি, একদম পুরা জন মিল্টন থেকে শুরু করে ইয়া পর্যন্ত আর কি। কি বলো? জন ডক্টর স্যামুয়েল জনসন, মানে এই সবগুলা মানে আলাদা আলাদা ভাগ করে পড়া লাগে না। তারপরে এরপরে কি? রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক মাত্র কত বছরের যুগ? 6 বছর। রোমান্টিক। তারপরে রোমান্টিকের পরে মাত্র 34 বছর ভিক্টোরিয়ান, রানী ভিক্টোরিয়ার আমল। ভিক্টোরিয়ার বৈশিষ্ট্য কিন্তু করছে যে কোন নতুন দেশে হামলা চালায় নাই। দুইজন চিন্তাবিদ পুরা চিন্তার জগৎকে আলোড়ন তৈরি করছেন, তাই না? আলোড়িত করছেন। কে কে চিন্তাবিদ দুজন? ডারউইন, চার্লস কার্ল ডারউইন আর কার্ল মার্কস, তাই না? একজন হলো মানে ধর্মের মধ্যে বিবাদ তৈরি করছেন, মানে ধর্মীয় একটা সন্দেহবাদ স্পেকটিসিজম তৈরি করছেন, তাই না? আর হলো দুইটা রাজতন্ত্র গণতন্ত্রের মাঝখানে আবার সমাজতন্ত্র আইনে প্রবেশ করালেন কার্ল মার্কস। আর এছাড়াও ভারতবর্ষের জন্য কিন্তু একটা সোনালী সময় রানী ভিক্টোরিয়ার আমলটা। আবার কবি সাহিত্যিকদের একটা উল্লেখযোগ্য আলফ্রেড টেনিসন, ব্রাউনিং, ম্যাথিউ আর্নল্ড। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। পরে চার্লস ডিকেন্স, টমাস হার্ডি, ওকে, জর্জ এলিয়ট, মানে একটা মানে উদ্দাম সময় ছিল। রানী ভিক্টোরিয়া মারা গেলেন কত সালে হলো? 1901 সালে। মারা যাওয়ার পরে ক্ষমতা আসলেন কে? পঞ্চম জর্জ। পঞ্চম জর্জ। তাহলে সপ্তম এডওয়ার্ড। হ্যাঁ, সপ্তম হ্যাঁ। এডওয়ার্ড। পঞ্চম জর্জ ক্ষমতায় আসছেন না সপ্তম এডওয়ার্ড ক্ষমতায় আসছেন? সপ্তম এডওয়ার্ড। সপ্তম এডওয়ার্ড, ওকে, হ্যাঁ সপ্তম এডওয়ার্ড। ওনার নাম অনুসারে প্রথম অংশের নাম এডওয়ার্ডিয়ান পিরিয়ড। এই যে সপ্তম এডওয়ার্ড, হ্যাঁ এডওয়ার্ডিয়ান পিরিয়ড, সপ্তম এডওয়ার্ড। ওনার ভাইসরয়ের নাম কি ছিল বলো? লর্ড হার্ডিঞ্জ। লর্ড কার্জন। আর উনি মারা যাওয়ার পরে ক্ষমতায় আসছেন কে বলো? পঞ্চম জর্জ। পঞ্চম জর্জ, ওকে, পঞ্চম জর্জ। হ্যাঁ পঞ্চম জর্জের ভাইসরয়ের নাম কি ছিল? লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিন্স, তাই না? এই ভাইসরয়ের জিনিসটা একটু বুঝাবেন স্যার? ভাইসরয় হলো হ্যাঁ স্যার, ভাইসর কি? ধরো ভাইসরয় বলতে ধরো বাংলাদেশ শেখ হাসিনার সাথে শেখ হাসিনা কি পুরো চিটং প্রত্যেকদিন চিটং এ যে অফিস করেন, চিটং ডিভিশনটা চালান? না স্যার, জেলা প্রশাসক। জেলা প্রশাসন ডিভিশনটার জন্য ডিভিশনাল কমিশনার একজন দায়িত্ব দেওয়া হয়েছে না? তো ওনারা রাজা রানীরা কি এসে দেশ এই সারা দেশের কলোনি গুলো চালাতে পারবেন? পারবেন না। ওনারাও কিন্তু এই লর্ড কার্জন টার্জন যারা না, ওনারাও কিন্তু বিসিএস ক্যাডার ছিল, মানে সিভিল সার্ভিস পরীক্ষা উত্তীর্ণ হইয়া ধীরে ধীরে পদোন্নতি প্রাপ্ত হইয়া ওরাও কিন্তু বিভিন্ন দেশে কমিশনার, এই যে বুঝছো না, রাষ্ট্রদূত হিসাবে গেছে আর কি, মানে গভর্নর হয়ে গেছে। আমার কথা কি বুঝছো? সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মচারী। কথা ক্লিয়ার? ভাইসরয় শব্দটার অর্থ কি? এরকম ধরনের এক্স্যাক্টলি আমি একটু দেখে বলতে হবে। মানে ধরো মানে ভাইস প্রিন্সিপাল, ভাইস কি বলো না, প্রেসিডেন্ট এরকম বলো না, তো জাস্ট এরকম ধরনের যে রাজা বা ওই যে ইয়ার প্রতিনিধি হিসাবে তিনি আসছেন আর কি। কিন্তু তিনি রাজা কার বা নামে? রানীর প্রতিনিধি হিসেবে। হ্যাঁ হ্যাঁ, রাজা বা রানীর প্রতিনিধি, বুঝছো? কারণ রাজা রানী তো এসে প্রত্যক্ষভাবে কি করতে পারছেন না, দেশটা শাসন করতে পারছেন না, তাই না? জি স্যার, ওয়ান কাইন্ড অফ গভর্নর। এরকমই, মানে আমি কি গভর্নর বুঝলাম জেনারেল যে না, ধরো মানে মানে গভর্নর। শেখ হাসিনা বাংলাদেশের বিভাগ কয়টা? 8টা। 8টা ধরো স্যার। বাংলাদেশে 8টা বিভাগ। ধরো ধরো ধরে নাও বাংলাদেশ হলো ইংল্যান্ড, ইংল্যান্ডের 8টা কলোনি আছে সারা দুনিয়াতে ছড়াইয়া। তাহলে 8টাতে যে শেখ হাসিনা চালাচ্ছেন না, চালাচ্ছেন তার কাকে দিয়ে বলো? তার গভর্নর, প্রতিনিধিদের ভাইসরয়, দিয়ে। তার প্রতিনিধিদের দ্বারা। বুঝছো বিষয়টা? তারপরে লর্ড পঞ্চম জর্জ যখন মারা যান তখন ক্ষমতায় আসছেন ওই যে তার পুত্র ষষ্ঠ জর্জ। মনে আছে কিনা এগুলো? কিন্তু আমি তোমাদেরকে পড়াইছিলাম। তার পুত্র ক্ষমতায় আসছিল, অষ্টম এডওয়ার্ড নাম ধারণ করে ক্ষমতায় আসছিল।
অষ্টম এডওয়ার্ড আবার ওই যে ফ্রান্সের ডিভোর্সি মহিলাকে বিয়ে করে তিনি কি করেন বলো? ইংল্যান্ডের সিংহাসন ছেড়ে চলে যান, সেখানে যে ফ্রান্সে বসবাস করেন, তাই না? জি জি স্যার। স্যার। ওকে। আর 1972 সালে এডওয়ার্ডের মৃত্যুর আগ পর্যন্ত তিনি 34 বছর। ষষ্ঠ জর্জ এর কন্যা রানী এলিজাবেথ বর্তমান দ্বিতীয়, এবং ওই অষ্টম জর্জ মারা যাওয়ার পরে ক্ষমতা চলে যাওয়ার পরে ক্ষমতা আসছে তার ভাই, কি নাম? ষষ্ঠ জর্জ নাকি বলো? জি স্যার। অষ্টম ষষ্ঠ এডওয়ার্ডের জর্জ। ক্ষমতা ছেড়ে দিয়ে তার ভাই ষষ্ঠ জর্জ ক্ষমতায় আসছেন। ষষ্ঠ জর্জের স্বাধীনতা শাসনামলে ভারতবর্ষ কি করে বলো? স্বাধীনতা পায়। স্বাধীনতা আর পায়। ষষ্ঠ জর্জের কন্যা দ্বিতীয় এলিজাবেথ বর্তমানে নাকি প্রাক্তন। যুক্তরাজ্যের এলিজাবেথ তৃতীয় চার্লস যুক্তরাজ্যের বর্তমান রাজা। বিগত রাষ্ট্রপ্রধান, ঠিক আছে? জি স্যার, বিগত। আপাতত ঠিক করে দেবো। ওকে। ওকে, নোবেল পুরস্কার নিয়ে একটু কথা বলবো আজকে। আমি অল্প একটু বলবো। এটা আমি মঙ্গলবার এবং বুধবারে শেষ করব। দেখো, 1901 সাল থেকে নোবেল পুরস্কার চালু হয়, তাই না? 1900 প্রথম, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর এই এই এর মধ্যে তালিকার মধ্যে থাকবেন, সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম নারীর নাম সেলমা লেগেরফ। আর মূলত কোনো বিশেষ সাহিত্যকর্মের উপর দেওয়া না হলেও এ পর্যন্ত 9 বার নোবেল পুরস্কার প্রদান করা হয়। কিসের কারণে বলো? নির্দিষ্ট, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কেন নোবেল পুরস্কার পেয়েছেন বলো? সাহিত্যকর্মের জন্য। সাহিত্যকর্মের জন্য নাকি গীতাঞ্জলির জন্য। গীতাঞ্জলির? গীতাঞ্জলি কাব্যের জন্য। বুঝছো কিনা বিষয়টা? তাহলে ওভারঅল কিন্তু দেওয়া হয় ওভারঅল সাহিত্যকর্মের জন্য, কিন্তু এই পর্যন্ত 9 বার দেওয়া হয়েছে কিসের কারণে বলো? কথা ক্লিয়ার আমার? জি স্যার। জি স্যার। তাহলে রুডিয়ার্ড কিপলিং, তাহলে দেখো রুডিয়ার্ড কিপলিং আমরা পড়বো সামনে, এই সমস্ত রাইটারদেরকে আমরা পড়বই। তো একবার মাথায় সিনোপসিস আকারে নিয়ে আনো। রুডিয়ার্ড কিপলিং তো ব্রিটিশ বর্ন ইন্ডিয়ান, সরি ইন্ডিয়ান বর্ন ব্রিটিশ, মানে ব্রিটিশ নাগরিক, কিন্তু জন্মগ্রহণ করেছেন কোথায় বলো? ইন্দো ইন্ডিয়ান। ইন্ডিয়া। তিনি লিখছেন দ্য জাঙ্গাল বুক নামের একটা মুভি, দেখলে দেখতে পারো, কিন্তু দ্য জাঙ্গাল বুক, জি স্যার। দ্য জাঙ্গাল বুকের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন কি বলো? রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ কে করছিল? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করছিল। নিজেই অনুবাদ করছেন, কিন্তু ডব্লিউ.বি. ইয়েটস ভূমিকা লিখছেন, ইংরেজি তিনি লিখবে। রবীন্দ্রনাথের ইংরেজি, এই যে 1911 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেন, 12 সালে এটা অনুবাদ করেন, 13 সালে 11 সালে তিনি লন্ডনে যান অনুবাদটা করে, তাই না? 12 সালে দেখা হয় কার সাথে? ডব্লিউ.বি. ইয়েটস এর সাথে। তখন তিনি গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করে দেন, মানে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদটা পড়ে ভূমিকা লিখে দেন, ইন্ট্রোডাকশন টু গীতাঞ্জলি, তাই না? এরপরে কি হয়েছে বলো? রবীন্দ্রনাথ ঠাকুর বলো কি করছেন? 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন, তাই না? তার 10 বছর পরে পেয়েছেন ওডব্লিউ.বি. ইয়েটস, ওয়াল্টার বাটলার কিনা উইলিয়াম বাটলার ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস 1923 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। বাড়ি আয়ারল্যান্ডের জাতীয় কবি তিনি। জর্জ বার্নার্ড শো এর নাম আগেও শুনছি, আমরা বারবারই পড়ছি। আয়ারল্যান্ডের সেরা নাট্যকার তিনি, জর্জ বার্নার্ড শো, ঠিক আছে? তিনি ছিলেন বিখ্যাত কবি, নামটা কি? হেনরি গিবসনের ভাবশিষ্য, হেনরি গিবসনের ভাবশিষ্য। হেনরি গিবসনের বাড়ি হলো নরওয়ে। জর্জ বার্নার্ড শ হলো 1925 সালে তিনি নোবেল পুরস্কার পান, বাড়ি হলো আয়ারল্যান্ডে, গেল এটা। এরপরে জন গলসওয়ার্দির সাথে মুনির চৌধুরীর একটা মিল আছে, বলো কি? মুনির চৌধুরী জন গলসওয়ার্দির একটা বইয়ের অনুবাদ করছেন, বলতে পারবে এনিওয়ান? মুনির চৌধুরীর নাম শুনছো কিনা কোনোদিন? নাকি? রূপার কোটা, হ্যাঁ। ইউজিন ওনেইল,
ইউজিন ওনেইল হলো, আমরা পড়বো ইউজিন ওনেইলের লেখা হ্যারি অ্যাপ, আমেরিকান আমেরিকান সাহিত্যিক পড়বা, লোমশ বানর। ওরে ওই যে ইয়াং নামের একটা নায়ক, ওরে যখন বলছে যে ইউ আর এ অ্যাপ, মানে এই যে ছোট ওই যে কয়লা, মানে ছোট জব করে, মিন জব করে, বলো যে তুমি তো একটা বানর মিয়া। এই বানরটা তার গায়ের মধ্যে অস্তিত্বে আঘাত লাগছে, বুঝছো? প্রত্যেকটা মানুষের ভিতরে একটা পার্সোনালিটি আছে। তুমি যতই সে ছোট হোক, সে তার নিজস্ব অস্তিত্বে রাজা রানী। জানো, সে তার প্রেমিকার কাছে সে একজন রাজা। ধরো উম উম, উম, সে আমাদের বাসায় ধরো একজন ইয়া থাকতো, ওই যে কি, ধরো হেল্পিং হ্যান্ড, হ্যাঁ। তো ও ও ওই পাশে আমাদের দারুস সালাম টাওয়ারের পাশে যে ইসিএমসি হসপিটাল দেখে একটা হয়েছে, তোমরা ঢাকায় কেউ দেখছো কিনা জানি না, যে টেকনিক্যালের পাশে ইসিএমসি হসপিটাল, দারুস সালাম টাওয়ার পাশাপাশি না, ইসিএমসি হসপিটালের যে কনস্ট্রাকশনের কাজ যখন চলতেছিল, এই কনস্ট্রাকশনের একজন ওয়ার্কার, এই যে আমাদের বাসা বারান্দা তো একটু কাপড় টাপড় দিতে ইয়ে দিত না, কিভাবে ইসিএমসি হসপিটালের ওইখান থেকে সে চিঠি মানে ইয়া ছুটছে, কি ছুটছে বলো, একটা জাস্ট কোন ক্রমে নাম্বারটা পাঠাইছে। দূরত্ব, 2 বিল্ডিং এর দূরত্ব মনে করো 20 হাত বা 15 হাত তো অবশ্যই দূরত্ব। এই এর মাঝে কিভাবে ও জাস্ট কাগজের মধ্যে কি করছে, আমাদের বাসায় শুধু নাম্বারটা পাঠাইছে। তো এখন ও তো এই গোপনে গোপনে ধরো এই মানে কোন জায়গায় যার নাম্বারই পায় মোবাইল দিয়ে তোমার ইয়ে করে, পরে আবিষ্কার, পরে এমন একটা পর্যায়ে তৈরি হয়েছে যে ও মা- স্যার কিছুই শোনা যাচ্ছে না। মনে করবা, বুঝছো বিষয়টা, মনে করবা যে এই ইয়াটা না, প্রত্যেকটা মানুষের ভেতরেই একটা কি আছে বলো, সাম্রাজ্য আছে। ওই যে তাহলে ওই আমি বলছি ইউজিনি ওনেইলের কথা আর কি, হেয়ার ইয়ে, আমরা একটা পড়বো সামনে। কথা শুনতে পেয়েছো না এর মধ্যে? স্যার না এখন স্যার, শুনতে কিছুই শুনতে আচ্ছা, পাই নাই। স্যার ভিতরে কথা শোনা যায় নাই। আগের কথা মাঝখানে শোনা কি যায়নি, স্যার। কি শোনো নাই বলো, কি শোনো নাই? ওই যে একটা নাম্বার পাঠাইছে, ও নাম্বার পাঠানোর পরে, হ্যাঁ নাম্বার পাঠানোর পরে তোমার কি হয়েছে, ওই ও মানে আমাদের কারো না কারোর মোবাইল নাম্বার নিয়ে রাতে ঘুমাইলে অথবা সকালবেলা ঘুম থেকে লেট হইলে, বুঝো না, আড়ালে আবডালে ওই নাম্বার নিয়ে ওই ফোন করে কথা বলতো রেগুলারই, সবার নাম্বারেই ফোন করে ওই ছেলের সাথে কথা বলতে বলতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ওরা, ও কথা না বলতে পারলে কি হইতে পারে। স্যার আবার সমস্যা করতেছে, কিছুই শুনতে পাচ্ছি না। স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনারা শুনি না। তো বাংলায় যাই লিখতে টাইপ টুইপ করে আর কি, কিন্তু ধরো এখানেও প্রেমের মহাকাব্য ছিল, অর্থাৎ ওরা পড়াশোনা করতে পারে নাই, কিন্তু ভিতরে কি বলে একটা ইগো, এবং ও টুকটাক করে মেসেজ পাঠিয়ে দিত, হ্যাঁ মেসেজ করে যেটা ডিলিট করতে হবে এটা বলে বুঝে নাই আর কি। তো however, মনে হচ্ছে আপনার নেটওয়ার্ক কিন্তু সমস্যা। আমার নেটওয়ার্কে দ্বারা দেখি তো আমি কোনটা দিয়ে চালাইতেছি। মাঝখানে আবার কিছু শোনা যায়নি স্যার। দাঁড়া বুঝছি, আমার ওই যে 2টা নেটওয়ার্ক একসাথে চলতেছিল তো এই জন্য এখন ওয়াইফাইটা জি চালু স্যার। করে দিলাম। হুম। এবার এবার শুনতে পাচ্ছ নাকি? এখন জি শুনতে স্যার। পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে ওয়াইফাই এবং নেট ইয়া 2টা থাকলে মাঝে মধ্যে ডিস্টার্ব করে। কি বলতে চাচ্ছিলাম, ও ফলে ওই যে কোথায় না মেসেজ ডিলিট করতে ভুলে যাইতো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে আমরা এটা পড়তাম, পড়ার পরে বুঝতাম যে ওই যে আমি বলতে চাচ্ছিলাম যে ইয়াং নামের এই যে চরিত্রটা, ইউজিনি ওনেইল,
ওরে শুধু বলছিল যে তুমি, আমি গল্পটা ক্লাসে আরেকবার বলবো, শুধু ওই মানে আপার ক্লাসের মানে তৃতীয় মানে মানে ধরো ওই একটা জাহাজে করে যাচ্ছিল, তো ইয়াং ছিল, জাহাজের পেছনে কয়লা দিত, একদম কয়লা দিতে দিতে ওর চেহারা একদম কালো বিদঘুটে হয়ে গেছে। তো আপার ক্লাসের এই যে ওই লেডি আইসা ওরে বললো, মেয়েটা এসে বললো যে আরে তুমি তো পুরো দেখতে বানর হয়ে গেছে, বানর। তো বলে আসলে কি আমি বানর? এই যে ওরে বানর বলছে, তাতে তার এক্সিস্টেন্স রিয়েলিজম, সেক্ষেত্রে আমি মানুষ না। বুঝছো বিষয়টা? প্রত্যেকটা মানুষের ভিতরে একটা বিশেষ পার্সোনালিটি বিদ্যমান, তুমি তারা আঘাত করে বানর কথা বললে সেটা টলারেট যদি করতে পারে না। হুম। না, সে কি মজা করে বানর বলছে নাকি না 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 না, তাকে এমনি এমনি তার দেখে মানে মানে এরকম ধরো ওই যে কয়লা, জাহাজের পিছনে কয়লা, আগে স্টিম ইঞ্জিন ছিল না, জাহাজের পিছনে কয়লা দিয়ে চালাইতো না, একদম পুরা ও দেখি ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে বলছে স্যার এটা তো মানুষ না, বানর। সে তো সারাদিন পরিশ্রম করতে করতে তার, সে তো তার ভিতরেও তো একটা বড় সাম্রাজ্য আছে, তো বলেছে আমি কি বানর? এইখান থেকে ঘটনার সূত্রপাত। সে এরপরে কি করছে তোমার পরে দৌড়ে যে জাহাজ যখন নামছে, নামার পরে মেয়েটারে দিছে মাইর, মাইর দেওয়ার পরে ওর ধরে পুলিশ ধরে নিয়ে গেছে, ও বিচার চাইছে। বিচার কি বলে যে আমার বলছে যে হ্যাঁ আমার বানর বলছে। ছাড়া পাইছে জেল থেকে, ছাড়া পাইয়া কেন্দ্রীয় নেতার কাছে গেছে, যে বললো যে জানেন আমারে তো ওই মেয়েটা বানর বলছে, আমি বিচার চাই। তো ওই কেন্দ্রীয় নেতা মনে করছে, মানে লেবার লিডার যে আছে সে মনে করছে ও মনে গোয়েন্দা সংস্থার লোক, ওর কাছ থেকে কথা বের করার জন্য। তখন বলছে ইউ আর দ্য রিয়েল হেয়ার ইয়ে, তুমি আসলে একটা বানর, সত্যিকারের বানর। তখন সে বললো যে তাহলে আমি বানরই। তখন সে দৌড়ে চিড়িয়াখানার মধ্যে গেছে, যে এখানে একটা ভাল্লুকের খাঁচা খোলা ছিল, সেখানে যে সে টানলো, ওই যে শিকলটা টান দিয়ে খুলছে, খুইলা যে ভাল্লুকের জড়াইয়া ধরে বললো যে ও মাই ব্রাদার। হম। ভাল্লুক আর ভাইয়ের মর্যাদা বোঝে নাই, এক ধাক্কা দিয়া ভাইকে এখানে মানে মানে প্রচন্ড ভাবে ফোর্স করে ধাক্কা দিছে, তো সে সেখানে মারা গেছে। আর ইয়াটা খোলা দেখা সে ভাল্লুকটা বের হয়ে গেছে। তখন ইয়ে লেখক বললেন যে দা রিয়েল হেয়ার ইয়েপ ইজ ইন হিজ কেস নাও, এখন সত্যিকারের বানর তার খাঁচায় আছে। ওই যে এটা ইউজিন ওনেলের আমরা একটা মানে ইয়া শোনাইলাম আর কি, উনিও নোবেল পুরস্কার পেয়েছেন, তার বিখ্যাত ইয়াটার নাম হলো হেয়ার ইয়েপ, আমরা পড়বো সামনে ভিতরে। এক্সিস্টেন্স রিয়েলিজম, তুমি সে যত ছোট স্তরের হোক না কেন, তোমার যত ছোট স্তরের কর্মচারী হোক না কেন, দেখবা যে আমি এটা বুঝি যে, দেখবা যে একজন, তোমরা তো কর্মকর্তা ক্যাডার হইবা, তুমি মনে করো যে অফিস সহকারী, তারও কিন্তু একটা বিশাল সাম্রাজ্য আছে, সে কারোর বাবা, সে তার ওয়াইফের হাজবেন্ড, সে তার প্রেমিকার প্রেমিক। তুমি যেমন তোমার একজন প্রেমিকা আছে, তারও একজন প্রেমিকা থাকতে পারে। তো প্রত্যেকটার যে ইগো, তারে মানে হার্ট করে কথা না বলা, আঘাত না দেয়া, তার ভিতরে একটা বিশেষ অস্তিত্ব। আমি যেরকম নিজের মানে আমার কল্পনায় আমি যেরকম বড় কিছু একটা, তার কল্পনায় সেই এরকম বড় কিছু একটা। ওকে, কবির নাম শুনলে আর কি, গল্প টল্প বললে তোমাকে এই নামগুলো পরিচয় করাচ্ছি, আর কিছু না। ইউজিন ওনেল। হ্যাঁ, পার্লেস বাংলা সাহিত্যে জসিমউদ্দিন যেরকম না, ইংরেজি সাহিত্যে পার্লেস বাক এরকম, দেখতেও একটু কালো। আর জসিমউদ্দিনের কালো 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 বলি নাই, বাংলা সাহিত্যে পল্লী পল্লী সমাজ নিয়ে লিখছেন না, পল্লী সমাজ, তিনিও পল্লী সমাজ নিয়ে লিখছেন, তবে পার্লেস বাক নিয়ে লিখছেন চীনের পল্লী সমাজ, হ্যাঁ, দ্য গুড আর্থ। বুঝছো কিনা? দ্য গুড আর্থ, চীনে বসবাস করতেন উনিও, উনি চীনের চীনের গ্রাম্য জীবন নিয়ে লিখছেন। হ্যাঁ, টিএস এলিয়ট, আমি ওনার নাম তো বারবারই বলছি, যদি বলো যে মডার্নিজের সবচেয়ে বড় কবির নামটা কি, তাহলে টিএস এলিয়ট, টমাস স্টিয়ার্নস এলিয়ট। জন্মগ্রহণ করছেন ইউএসএ তে, কিন্তু চলে আসছেন কোথায় না, একটু বলো না কোথায় আসছেন? ইউকে তে এসে নাগরিকত্ব লাভ করছেন, আটলান্টিকের। ওকে। উইলিয়াম ফকনার, নাম মনে রাখতে পারো। বার্টন রাসেল, সাহিত্যিক, তিনি মূলত দার্শনিক এবং গণিতবিদ, গণিতের উপর তিনি স্কলার ছিলেন, গণিত এবং দার্শনিক, কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। তার দর্শন শাস্ত্রগুলো সাহিত্যে টইটুম্বুর, এবং তিনি মূলত নাস্তিক ছিলেন। ওয়াই আই এম নট এ খ্রিস্টিয়ান, তার বিখ্যাত বইয়ের নাম। হ্যাঁ। উইনস্টন চার্চিল, রাজনীতিবিদ, কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। দ্য হিস্ট্রি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, বা অথবা দ্য মেমোরিজ অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, 1953 সালে। 1953 সালে। হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর্নেস্ট হেমিংওয়ের নাম আমরা আগে শুনছি, কোথায় শুনছি কেউ বলতে পারবে কিনা? কেউ বলতে পারবে না, ওনার নাম শোনোই নেই জীবনে। তার নাম স্যার এবার শুনছি। প্রাইমারিতে একটা কোশ্চেন আসছিল, প্রাইমারিতে কোশ্চেন ছিল, কি আসছিল? ওনার একটা গ্রন্থ আছে না, একটা বিখ্যাত গ্রন্থ আছে, এ ফেয়ারওয়েল টু আর্মস। জি স্যার। হ্যাঁ, এই যে রোমান্টিক পিরিয়ডে শুনছিলাম স্যার। না, কোথায় শুনছি আমি বলি। আমি যখন লিটারি টার্ম পান পড়াচ্ছিলাম, পান শব্দের খেলা,
কে বলে ঈশ্বর গুপ্ত ব্যপ্ত চরাচর যাহার প্রভায় প্রভা পায় প্রভাকর, ওইখানে লেখা ছিল এ ফেয়ারওয়েল টু আর্মস। আর্মস মানে বাহু, আর্মস মানে যুদ্ধাস্ত্র। আবার জি স্যার, মনে জন্ডান হচ্ছে। পড়ার সময় পড়ছিলা দ্য সান অলসো রাইজেস। সান অলসো রাইজেস, সান রাইজিং কবিতা লিখছেন জন্ডান, সান অলসো রাইজেস লিখছে কে? আর্নেস্ট আর্নেস্ট হেমিংওয়ে। হেমিংওয়ে। হ্যাঁ, এরপরে ফর হোম দ্য বেল টোলস নামে কবিতা লিখছেন জন্ডান, আর ফর হোম দ্য বেল টোলস নামে উপন্যাস লিখছেন আর্নেস্ট হেমিংওয়ে। সুইসাইড করছেন, আত্মহত্যা একদম পুরা। একজন ইন্ডিয়ান নায়ক বছর 2 আগে সুইসাইড করছিল, কি নাম না? সুশান্ত সিং রাজপুত। সুশান্ত সিং রাজপুত। পুরা সুশান্ত সিং রাজপুত সব মানুষের আশা জাগাইয়া নিজে হতাশ ছিল। ঠিক এরকম আর কি, আর্নেস্ট হেমিংওয়ের মতো। তিনি আর্নেস্ট হেমিংওয়ের লেখা যারা পড়ছে, মরা মানুষ আবার নতুন করে বাঁচার স্বাদ জাগে তার ভিতরে। কিন্তু সেই লোকে সুইসাইড করছেন, কেন করছেন ক্লাসের মধ্যে জানতে পারবা। স্যামুয়েল বেকেট, তিনি লিখছেন ওয়েটিং ফর গডো। কি সাংঘাতিক! ওয়েটিং ফর গডো, লাইফ ইজ এ ওয়েটিং ফর গডো। মানে আমি ম্যাকবেথ পড়ানোর সময় তোমারে বলছিলাম, ম্যাকবেথের মধ্যে উইলিয়াম ওই যে লাইফ ইজ এ টেল টোল্ড বাই এন ইডিয়ট ফুল অফ সাউন্ড এন্ড ফিউরি সিগনিফাইং নাথিং, বলছিলাম না? লাইফ ইজ এ টেল টোল্ড বাই এন ইডিয়ট, জীবনটা একটা তো এইটাকে কেন্দ্র করে তিনি কিন্তু অ্যাবসার্ড প্লে লিখছেন। এই যে বিখ্যাত নাট্যকার আয়ারল্যান্ডের স্যামুয়েল বেকেট, ওয়েটিং ফর গডো, জিওডিওটি, গডো। উই আর ওয়েটিং ফর সামথিং বাট অ্যাকচুয়ালি ফর হোয়াট উই ডোন্ট নো। যেন আমরা কিছুর জন্য অপেক্ষা করে সময়টা অতিবাহিত করছি, আমরা কোনো কিছু একটা আশা করে বসে আছি। এই যে এখন সামনে প্রিলিমিনারি পরীক্ষা দিবা, এরপর রিটেন পরীক্ষা দিবা, উই আর ওয়েটিং ফর সামথিং। একটা জিনিসের জন্য ওয়েট করে জানো দিনটা পার করছি। বিশ্বাস করো, আমরা কিছু না কিছু জন্য ওয়েট করতেছি প্রতিটা মুহূর্তে। তোমরা এখন আপাদমস্তক ওয়েট করতেছো কিসের জন্য বলো তো একটু? কিসের জন্য? গুড জব স্যার। এই যে সামনে প্রিলিমিনারি আছে, রিটেনের আমি বাহ্যিক বা ভার্চুয়াল কথা, রিটেন আছে, নইলে ওই সামনে অমুক পরীক্ষা তমুক পরীক্ষা দিয়ে কোনো একটা পরে চাকরির জন্য ওয়েট করবা, চাকরিটা হয়ে গেল, চাকরি জয়েন করলা, তারপরে আবার একটা বিয়ে শাদী, আবার বিয়ে শাদী হয়েছে, আবার একটা বাচ্চা কাচ্চা, আবার আবার স্কুলে পাঠাও, আবার সবকিছু শেষ, বাচ্চাটা বিয়ে দিবা। উই আর ওয়েটিং ফর সামথিং। এই সামনে আগামী মাসে 2 মাস পরে, 3 মাস পরে, 2.5 মাস পরে, 6 মাস পরে এই একটা ঘটনা আছে আমার, এই একটা জিনিস এক্সিকিউট করতে হবে, এটা নিয়ে আমি আছি ব্যস্ত, তাই কিনা বলো? স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ, স্যার, ডন জুয়ান আর ডন জুয়ানিজম এই দুইটা কি সব একই শব্দ? ডন জুয়ান, শোনো, ডন জুয়ান আর ডন জুয়ানের যে বৈশিষ্ট্য, ডন জুয়ানিজম আর বাইরনিক হিরোর একই কোয়ালিটি। ডন জুয়ানের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মানে প্রপার এডজেক্টিভ বলতে পারো আর কি, বুঝছো না? বাইরন থেকে বাইরনিক, ডন জুয়ান থেকে ডন জুয়ানের যে বৈশিষ্ট্যগুলা বিদ্যমান ছিল, বুঝছো কিনা, ওই ডন জুয়ানিজম আর কি। এই যে সমাজের মধ্যে যত বৈষম্য গুলো আছে, অসম বিয়ে, ম্যারেজ, এরপরে কালচার, সমাজ, খাদ্য ব্যবস্থা, এই সবগুলা নিয়ে কিন্তু এখানে ডন জুয়ানের মধ্যে কথা বলা আছে। হ্যাঁ, মানে মানে আসলে হওয়ার কথা দরকার কোনটা, কিন্তু সমাজে বিদ্যমান ঘটছে কোনটা। স্যামুয়েল বেকেট। এরপরে সল বেলো, সিজ দ্য ডে, এটা একটা অসাধারণ গ্রন্থ। সিজ দ্য ডে, বলো সিজ দ্য ডে, জাস্ট লিভ ফর টুডে। মানে মনে রাখবে যে সিজ দ্য ডে মানে বলছে জাস্ট লিভ ফর টুডে। ও মনে রাখবে যে অতীতের গ্লানি আর ভবিষ্যতের আশঙ্কা ধ্বংস করে ফেলে, কি বলো? দুশ্চিন্তা। বর্তমানটা নষ্ট করে ফেলে। ওই জন্য বলছে যে জাস্ট লিভ ফর টুডে, সিজ দ্য ডে। আজকের দিনটা ভালো করে বাঁচো না, আজকের দিনটা যদি ভালো করে বাঁচো, আজকের দিনটা যদি ভালোভাবে কাটাই, তাহলে আমার একটা গ্লোরিয়াস পাস্ট হবে। আর কি হবে বলো, একটা কি হবে? ফিউচার। একটা তাই না, একটা গ্লোরিয়াস ফিউচার। পাস্ট ভালো হইলে তো ফিউচার অবশ্যই ভালো হবে। উইলিয়াম গোল্ডিংস দ্য লর্ড অফ দ্য ফ্লাইজ, কি অনেক বড় একটা বিখ্যাত গ্রন্থ, লর্ড অফ দ্য ফ্লাইজ, উইলিয়াম গোল্ডিং এর লেখা। ওলে সোয়িংকে, বাড়ি নাইজেরিয়া। দ্য লায়ন এন্ড দ্য জুয়েল এন্ড দ্য লায়ন। হ্যাঁ, তারপরে হইলো টনি মরিসন, দ্য ব্লু স্টাই, আমেরিকান উপন্যাসিক টনি মরিসন, তিনি লিখছেন, টনি মরিসন। সীমা সিনি, নাম মনে রাখতে পারো, বীরেন্দ্র সূর্যপ্রসাদ নাইপল, ট্রিনিডাড টুবাগোতে জন্মগ্রহণ করছেন, আর দরকার নেই, এগুলাই। এপিজে আব্দুল কালাম, আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলোই। আর এখানে মডার্নিজমের মধ্যে রাইটার কিন্তু অনেক রাইটার, কিন্তু কথা বুঝো,
কিন্তু সবাই কিন্তু লেখক না। এখানে অনেকের নাম আমরা পড়বো। বঙ্গবন্ধু কি সাহিত্যিক নাকি? বঙ্গবন্ধু আমরা লিটারেচারে দুই একটা মাঝে মধ্যে সাহিত্যকর্মের জন্য তাকে নিয়ে আসি, তার বিখ্যাত গ্রন্থের জন্য নিয়ে আসি, তাই না? এপিজে আব্দুল কালাম কি জি স্যার, সাহিত্যিক? কখনোই না। না মোটেও না, মোটেও সাহিত্যিক না, তাই না? তো তোমার এরকম অনেকে আছেন যারা সাহিত্যিক না, কিন্তু তার ধরো ওই যে কি নাম না বললাম, ওই যে চার্লস চার্লস আরে ওই যে মারে হিস্ট্রি অফ দ্য চার্চিল, চার্চিল কি সাহিত্যিক? না, উনি না, রাজনীতিবিদ। রাজনীতিবিদ। তাহলে এরকম ধরনের অনেকেই আছেন যারা মূলত ইয়া না, তাদেরকে আমরা এখানে নিয়ে আসবো। ওকে, তাহলে ওভারঅল এইখানে আমি এই যে তোমাদেরকে বলছিলাম যে এই যে হেয়ারিয়েপ, ইউজিন ওনেল, আমেরিকান নোভেলিস্ট, হ্যাঁ, ফিদেল ক্যাস্ট্রো। ফিদেল ক্যাস্ট্রো আমাদের দেশে কিন্তু খুব জনপ্রিয় একজন নেতা। কেন? বঙ্গবন্ধু সম্পর্কে তিনি একটা বিখ্যাত উক্তি করছিলেন, মনে আছে জি কিনা? স্যার, হিমালয় I have দেখেননি, not seen, বঙ্গবন্ধুকে I have দেখছেন। not seen the Himalayas, but I have seen শেখ মুজিব। ফিওদর দস্তয়েভস্কি। কালকে কিন্তু আমি বলছি যে রাশিয়ার, গতকালকে আমরা কাকে না পড়ছিলাম, আরে পড়ছিলাম লিও টলস্টয়। লিও টলস্টয় আর ফিওদর দস্তয়েভস্কি। বললাম যে দুইজনের পকেটে সব উপন্যাস ঢুকে রাখা যাবে। একজনের নাম হলো কি বলো? ফিওদর দস্তয়েভস্কি, আর কি বলো? লিও টলস্টয়। গুন্টার গ্রাস। খুব ভালো, মানে কিছু চমৎকার মাস্টারপিস এখানে পাইবা। এই যে জর্জ অরওয়েল, অ্যানিমেল ফার্ম, বিখ্যাত গ্রন্থ অ্যানিমেল ফার্ম। এটা অ্যালেগরি, অ্যালেগরি তো বুঝছো? অ্যানিমেল ফার্ম আমি আগে কিন্তু পড়েছিলাম অ্যালেগরি পড়ার সময়। ওই যে বলছিলাম গরু, ছাগল, বাঘ, হাঁস, মুরগি কার নাম? প্রাণী না মানুষ? মানুষ রূপক অর্থে ব্যবহৃত অ্যালিগরি। ওকে, ঠিক আছে। ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাসে ধরো মঙ্গল, বৃহস্পতি, শুক্র, আল্লাহ বাঁচিয়ে রাখলে 3 দিনের মধ্যেই আমরা এগুলা যদি ইনশাল্লাহ শেষ করে ফেলবো। তাওয়াক্কাল তো আল্লাহ। আজকে আমি খুব ক্লান্ত ছিলাম, তারপর আমি শুধু জাস্ট এটা ইয়ে করার জন্য রেখে দিছি। ঠিক আছে তাহলে, হ্যাঁ, স্যার শীটটা দেওয়া হয়নি, একটু দিয়ে দিন। এই শীটটা এখনই দিয়ে দেবো আমি। তাহলে স্যার, আপনি যে একটা ক্লাসগুলা পরীক্ষা হবে দিতে চাইছিলেন ওটা কি নেক্সট দিনে দিবেন? মঙ্গলবারে। মঙ্গলবারে ক্লাসের শুরুতেই উপস্থিত থেকেও কেউ মিস করলে হাদিয়া মিস করবো স্যার। মিস করলে তো আর আবার কিছু মিস নাই। করবে স্যার। হ্যাঁ হ্যাঁ, তো ক্লাসের শুরুতে একটা পরীক্ষা নেবো, ছোটখাটো 10 নম্বরের পরীক্ষা, হ্যাঁ, ঠিক আছে। একটু জি স্যার। 3টা ক্লাসে ধরো সব মিলিয়ে 5-6 ঘন্টা তো সময় লাগবে পুরোটা শেষ করতে। ওকে, আল্লাহ হাফিজ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তার একটা কথা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার লিটারেচারের জন্য আপনি যে ক্লাসগুলা করাচ্ছেন এগুলা করলেই হবে? আর ওই যে লতিফ স্যারের বইয়ের লিটারেচারের অংশটুকু এনাফ 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 এনাফ। আমি কোনো এর চেয়ে বেশি দরকার নাই। দিয়ে কি করবে? এত তথ্য নিয়ে আর জ্ঞান অর্জন করে কি করবা? কাজে লাগবে না তো। স্যার, স্যার, আমরা তো সবাই মানে ব্যাকগ্রাউন্ড আমাদের ইংলিশ না, আমরা তো অন্যান্য ডিপার্টমেন্ট থেকে। এই জন্য ইংলিশ লিটারেচারটা সমস্যা হয় স্যার। ইংলিশের ব্যাকগ্রাউন্ডেও থাকলেও এর বাইরে গেলে পারবে না, বুঝছো? ইংলিশের ব্যাকগ্রাউন্ড, যারা ইংলিশের আছো তারা স্বীকৃতি দাও। আন্দাজে তুমি কোন একটা বইয়ের কোটেশন দিয়ে দিয়েছো, আন্দাজে কোন একটা বইয়ের রাইটার, একজন রাইটার কত বই লিখছে, তুমি আমার সব মুখস্থ করাইতেছো কেন? হুমায়ুন আহমেদ কত উপন্যাস লিখছে, কতটা, তাই না? জর্জ বার্নার্ড শো কতগুলো উপন্যাস লিখছে। কালজয়ী যারা আছে তাদেরটা আমরা পারবো। উল্লেখযোগ্য কোটেশন, মানে লিমিটেড, আমরা লিমিটেড কোম্পানি, ঠিক আছে, কিছু তথ্যের লিমিটেড ভান্ডার আছে, এগুলো সাপ্লাই দিতে পারবো। ক্লিয়ার? আনলিমিটেড জ্ঞান অর্জন করতে যাও না, গেট রিল্যাক্সড। 10 নম্বর দরকার, হ্যাঁ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওকে। Oh no.